আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দলিল রেজিস্ট্রেশনের 10টি ধাপ নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা একে একে দলিল রেজিস্ট্রেশনের 10টি ধাপ দেখব যে কিভাবে দলিল রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি যাচাই বাছাই করতে হয় দলিল রেজিস্ট্রেশনের পূর্বে, এই সব কিছু মিলে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দলিল রেজিস্ট্রেশনের প্রথম ধাপ হলো ক্রেতাকে অবশ্যই বিক্রেতার ডকুমেন্ট যাচাই বাছাই করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা একটা জমি পারচেস করেন, যখন পারচেস করবেন প্রথমেই আপনাদের যে বিষয়টা দেখতে হবে, মালিকানার 25 বছরের তথ্য আপনাদের যাচাই বাছাই করতে হবে, যাতে করে আপনারা জমিটি পারচেস করে লুজার না হন। যে রকমের দলিলের সকল কপি, সে কিভাবে মালিক হলো, বা পৈতৃক সূত্রে যদি মালিক হয় তাহলে বন্টননামা দলিল, খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন সব কিছু আপনাদের যাচাই বাছাই করতে হবে। এটাই মূলত প্রথম ধাপ। প্রথম ধাপে রয়েছে যে আপনারা সকল ডকুমেন্ট আপনারা যাচাই বাছাই করবেন। দলিল রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপ হলো যে আপনার ডকুমেন্ট সংগ্রহ করা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি কিছু ডকুমেন্ট ল্যাকিংস থাকে, কোনো পর্চা যদি ল্যাকিংস থাকে যেটা বা বিক্রেতার থেকে আপনি কালেক্ট করতে পারছেন না, তাহলে আপনারা ডিসি অফিস বা এসি ল্যান্ড অফিস, ভূমি অফিস থেকে সেই পর্চা খতিয়ান গুলো কালেক্ট করে আপনারা মূলত ক্রস ম্যাচিং করতে পারবেন যে ঠিক আছে কিনা সব কিছু। তো এই পর্যায়ে আপনারা মূলত যদি কোনো ল্যাকিংস থাকে, সিরিয়ালি সিএস, এসএ, আরএস, বিএস, এই যে রেকর্ডগুলোর সকল পর্চা বা খতিয়ানগুলো আপনারা যখন যাচাই বাছাই করবেন, তখনই আসলে আপনাদের জমির সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। এখানে যদি এমন হয় যে বিক্রেতা তা একটা ডকুমেন্টস দিতে পারতেছে না, তখন আপনাকে যেটা দিতে পারতেছে না সেটা কালেক্ট করতে হবে। সেটা যদি আপনি কালেক্ট করেন তাহলে এই সমস্যাটার সমাধান হবে। দলিল রেজিস্ট্রেশনের তৃতীয় ধাপে মূলত দলিলের একটি খসড়া তৈরি করা হয়, যাতে করে দলিলের ক্রেতা বিক্রেতার ছবি, দেন তাদের সকল ইনফরমেশন দিয়ে, দেন চৌহদ্দি, জমির চৌহদ্দি, এই দলিল, এই পুরোটা সব কিছু মিলে একটা খসড়া তৈরি করা হয়, খসড়া দলিল, যেটা রেজিস্ট্রির আগে মূলত সব কিছু যাচাই বাছাই করে দেখতে হবে, যাতে করে আপনার যদি কোনো তথ্য ইরর থাকে, মিসিং থাকে, আপনারা সেটা সমাধান করতে পারেন। সো এখানে তৃতীয় ধাপে মূলত খসড়া দলিল তৈরি করা, যাতে করে আপনারা সংশোধন করতে পারেন, যে যদি কোনো বা ইনফরমেশনের গ্যাপ থাকে সেটা আপনারা দেখে, খসড়া কপি দেখে সংশোধন করতে পারবেন। চতুর্থ ধাপ, হ্যাঁ ভিউয়ার্স, চতুর্থ ধাপে মূলত দলিলের রেজিস্ট্রি খরচ, স্টাম্প কর, শুল্ক কর, স্থানীয় সরকার কর, উৎস কর, সো এই এবং দলিল লেখকের যে একটা খরচ সেটা দিতে হবে। মূলত সব কিছু মিলিয়ে এখানে খরচটা চলে আসে। এই ধাপে আপনারা সকল খরচের একটা তথ্য পাবেন এবং আপনারা ওইভাবে টোটাল জমিটার সর্বনিম্ন মৌজা মূল্য কত, তার উপরে বেস করেই মূলত এই করটা আসে, খরচটা আসে, যেটা সরকারি পে অর্ডার মাধ্যমে দিতে হয়। তো এই খরচটা দেওয়ার পরেও আপনাদের একটা এক্সট্রা কস্ট যেটা দিতে হবে দলিল লেখককে। তো এখানে হলো যে খরচটা মূলত আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আপনি যে জমিটা ক্রয় করতে যাচ্ছেন সেই জমিটার কত খরচ আসবে দলিল করতে। দলিল রেজিস্ট্রির পঞ্চম ধাপ,
এই ধাপে মূলত আপনার দলিল সম্পাদন করা হয়। আপনি সব উপরের 4টি ধাপ যখন সাকসেসফুলি কমপ্লিট হবে, দেন পঞ্চম ধাপে আপনি দলিলটা সম্পাদন করতে পারবেন এবং দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হবে। সো রেজিস্ট্রি হওয়ার পূর্বে আপনি আবার সব কিছু একবার যাচাই বাছাই করে দেখবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই দেখা উচিত, কারণ যে ক্রয় করবে সে ঠিক মতো চৌহদ্দি বা সেই দাগ সেই খতিয়ান দেওয়া আছে কিনা সেটা যেরকমের দেখা উচিত, বিক্রেতারও দেখা উচিত যে সে যে জমিটা বিক্রি করতেছে সেটা যতটুকু বিক্রি করতে ততটুকুই আছে কিনা এবং যে দাগে বিক্রি করতেছে সেই দাগেই কিনা। তো দুই পক্ষের মূলত এটা ক্রস ম্যাচ করা উচিত দেখে। তো এবং দেন দুই পক্ষের সাইন স্বাক্ষরের মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে যাবে। দলিল রেজিস্ট্রেশনের ষষ্ঠ ধাপে মূলত দলিল যখন রেজিস্ট্রি করবেন তখন দুইজন সাক্ষী প্রয়োজন হয় এবং একজন শনাক্তকারীর প্রয়োজন হয়। শনাক্তকারী মূলত কয়েক স্বাক্ষর দিতে হয় কয়েক জায়গায় এবং সে দুই পক্ষকে শনাক্ত করেছে যে হ্যাঁ এদের ভিতরে ক্রয় বিক্রয় ঘটেছে। ইন ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তাহলে মূলত এই দুই সাক্ষী এবং শনাক্তকারীর বয়ানে মূলত বা সাক্ষী যখন দিবে তখন কোনো প্রবলেম হলে এটার মূলত সমাধানের একটা ওয়ে রেখেছে। সো ষষ্ঠ ধাপে মূলত শনাক্তকারী এবং সাক্ষীর সিগনেচার প্রয়োজন হয় দলিল রেজিস্ট্রেশনের সময়। দলিল রেজিস্ট্রেশনের সপ্তম ধাপে যখন মূলত দলিলটি রেজিস্ট্রি হওয়ার পরে একটি রসিদ রেজিস্ট্রি অফিস থেকে একটি রসিদ প্রদান করে এবং সেই প্রেক্ষাপটে সেই রসিদটি মূলত রেখে দিতে হয় যাতে করে ইন ফিউচারে অরিজিনাল দলিল বা বের করতে পারে সেই রসিদ মোতাবেক। অষ্টম ধাপে মূলত রয়েছে দলিলটি যখন রেজিস্ট্রি হওয়ার পরে আপনার সেই দলিলের নকলের কপি উঠাতে হবে। হ্যাঁ, যখন কোনো দলিল লেখক জমিটি রেজিস্ট্রি করে দিবে সাব রেজিস্ট্রার অফিস থেকে তখন সেই দলিল লেখককে মূলত নকল উঠিয়ে দেয়। নবম ধাপে রয়েছে আপনি যখন একটি জমি ক্রয় করেছেন সেই জমিটি ক্রয় করার পূর্বে যেরকম বুঝে নেবেন এবং ক্রয় করার পরে রেজিস্ট্রি হওয়ার পরে অবশ্যই আপনি বিক্রেতার কাছ থেকে পুরোপুরি জমিটার মালিকানা বুঝে নেবেন যাতে করে কেউ কোনো প্রবলেম না করে। দশম ধাপে রয়েছে আপনি জমিটি যখন পুরোপুরি বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন তখন আপনার আয়ত্তে নিয়ে একটি সাইনবোর্ড দিবেন এবং ক্রয় সূত্রে মালিকানা লিখে যাতে করে কেউ এসে আপনাকে হ্যারাস করতে না পারে এবং সেই মোতাবেক আপনি বাউন্ডারি ওয়াল বা আপনার বাড়িঘর নির্মাণ করতে পারবেন। সো ভিউয়ার্স, রেজিস্ট্রেশনের মূলত 10টি পদ্ধতি, কি উপায়ে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে করতে হয় এবং করার পরে পূর্বের কি প্রসিডিওর মেনটেন করতে হয় এ সকল বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করলাম। আপনাদের যদি অন্য আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।